একটা অঙ্ক রয়েছে, এই হলো তোর ট্রানজিস্টর। সার্কিটটা এরকম ভাবে দেয়া আছে। এটা হলো রেজিস্ট্যান্স R1, $20K, ground 100 ohm, IE, IC, IB, and obviously VBE. Okay, 12 ভোল্ট একটা সার্কিট দেয়া আছে। এই সার্কিটের মধ্যে বলেছে আলফা ইজিক্যাল টু গিভেন রয়েছে 0.98, ভিবি ইজিক্যাল টু 0.7 ভোল্ট and IE is equal to 2 milliampere. Calculate, এটা হলো গিভেন ডাটা, এই হলো সার্কিট, এই তিনটা হলো গিভেন। ক্যালকুলেট IB, IC and R1. Okay, so this is the problem. এই প্রবলেমটা এখন তোকে সলভ করতে হবে, ঠিক আছে? যে এখানে আলফা গিভেন রয়েছে, ভিভি গিভেন রয়েছে, আই গিভেন রয়েছে, আইবি, আইসি অ্যান্ড R1 তোকে এখানে বের করতে হবে। তো ভালো করে দেখ, আলফা গিভেন থাকা মানে বিটা ইজিক্যাল টু কত রে? 1 মাইনাস আলফা, তাই তো? তাহলে 0 পয়েন্ট, কেন বিটা বের করলাম? বিকজ কমন এমিটার কনফিগারেশন 1 মাইনাস 0.98। Okay, so beta is equal to 49. বিটার ভ্যালু বেরিয়ে গেল, বিটার ভ্যালু হলো 49। তারপরে কি বলেছে? আচ্ছা, এইবার তোকে আইবি, আইসি এই জিনিসগুলো বের করতে হবে। তো এখানে ভোল্টেজটাকে আমি ভি প্লাস মাইনাস কত হবে? ভিসিবি। এখানে ভোল্টেজটা কত হবে? ভিসিই। তাহলে প্রথমে এই লুপটা দেখ, এই লুপের মধ্যে আমি এই জায়গায় কারেন্টকে আই ধরলাম, তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে কারেন্ট কত হবে? আই প্লাস আইসি, একটা আইসি একটা আই যাচ্ছে, এখানে আইবি, তাহলে এখানে কারেন্ট কত হবে রে?
আই মাইনাস আইবি। বুঝতে পারছিস আমি কেসিএল অ্যাপ্লাই করলাম, এখানে কারেন্ট আই যদি ধরি, এখানে আইসি যাচ্ছে, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত হবে? আই প্লাস আইসি। ওকে, বোঝা গেল? তাহলে প্রথমে এই লুপটা দেখ, এই লুপটাতে তুই কি পাবি? আই ইন্টু আর ওয়ান ইকুয়াল টু কত? ভিসিবি। দেখ এই লুপটাতে ভিসিবি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান, এর মধ্যে ভোল্টেজ ড্রপটাই তো কালেক্টর টু বেসের মধ্যে ভোল্টেজ। এইটাতে দেখ আই মাইনাস আইবি ইন্টু 20 ইজ ইকুয়াল টু ভিবি প্লাস 0.1 আই। আমি আগেই বলেছি কারেন্টকে মিলি অ্যাম্পিয়ারে নেব আর রেজিস্ট্যান্সকে কিলো ওহমে নেব। 100 ওহম মানে কত? 0.1 কে, তাই তো? আই মাইনাস আইবি ইজ ইকুয়াল টু এটা ভিবি প্লাস 0.1 আইই। তাহলে এই দুটো লুপ কমপ্লিট হলো। থার্ড লুপটা কি? 12 ইজ ইকুয়াল টু 3.3 I plus IC। ওকে, I plus IC। আর সাথে কি পাচ্ছিস? হুম 3.3 I plus IC 12 is equal to plus VC plus VC plus 0.1 I। ঠিক আছে, এই তিনটে ইকুয়েশন আমরা পাচ্ছি। এই তিনটে ইকুয়েশনের মধ্যে তোর এখানে দেখ আবার আইসি ইজ ইকুয়াল টু কত? বিটা আইবি। তাহলে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, আবার আইই তাহলে দেখ এই দুটো ইকুয়েশন দেখ, তাহলে আই এই ইকুয়েশন থেকে 20I মাইনাস 20IB, ভিবি কত বলেছে? 0.7 প্লাস 0.1 আইবি প্লাস বিটা আইবি। যেহেতু আই মানে কি আইবি প্লাস আইসি, আবার আইসি মানে কি বিটা আইবি, তাহলে 0.7 0.1 আইবি বিটা প্লাস 1 মানে ইন্টু 50, তাহলে 20I মাইনাস 20I মাইনাস এটা কত হবে? 0.5 0.1 মানে 5 মাইনাস 25 IB is equal to 0.7। এইটা একটা ইকুয়েশন পেলাম, তাই তো?
এইটা একটা ইকুয়েশন পেলাম। এবার ভিসিই মানে ও আচ্ছা, আই এর ভ্যালু তো দেয়াই ছিল, আই কত বলেছে 2 মিলি অ্যাম্পিয়ার। বেশ বেশ বেশ, এইটা তাহলে তো ভুল হয়ে গেল। 20i মাইনাস 20ib 0.7 0.1 ইন্টু 2, এখান থেকে আবার আরেকটা অল্টারনেট ফরম্যাট দেখ, i 20i minus 20ib is equal to 0.7 VV এর ভ্যালু, আর এর ভ্যালু কত 0.2, 0.1 ইন্টু 2 তার মানে কত 0.9। এইটাকে ইকুয়েশন নাম্বার 2 নাম দেয়। এই একটা ইকুয়েশন থেকে আমি দুটো ইকুয়েশন বের করলাম, একবার i is equal to ib প্লাস ic বসিয়ে দিলাম, আর একবার i ভ্যালুটাই বসিয়ে দিলাম। তাহলে এই দুটোকে সলভ করে তুই কি পাবি, 25ib সরি 5ib 2 মাইনাস 1 করে কি পাচ্ছিস, 5ib is equal to 0.9 0.2, so ib is equal to 0.04 milliampere. Okay, IB is equal to, তাহলে IC is equal to কত, কত হচ্ছে 49 ইন্টু 0.04, calculators 49 into 0.04 1.96, এর ভ্যালু হবে 1.96, সো আইবি বেরিয়ে গেল, আইসি বেরিয়ে গেল। এবার ইকুয়েশন 1 থেকেই দেখ, ইকুয়েশন 1 থেকে 20i 25ib, আইবি মানে কত, আর 25 100 1.7, so I is equal to 1.7 by 20, 1.7 by 20 কত হচ্ছে, সরি 1.7
0.7 by 20, (0.085). ঠিক আছে, তাহলে আই এর ভ্যালু বেরিয়ে গেল। এইবার দেখ ভিসি এর ভ্যালু কত, বুঝতে পারছিস কি? এবার ওই যে একটা আউটপুট কেভিএল ইকুয়েশন, যেটা এই জায়গায় দেখ 12 ইজিক্যাল টু 3.3, আই মানে কত 0.085 প্লাস আইসি মানে কত 1.96 প্লাস ভিসিই, ভিসিই মানে ভিসিবি প্লাস ভিবি মানে কত 0.7 প্লাস 0.1 ইন্টু কত 2। তাহলে এখান থেকে ভিসিবির ভ্যালুটা পেয়ে যাবি। ভিসিবি ইজ ইকুয়াল টু 0.9, 11.1 minus 11.1 minus 1.96 plus 0.085 into 3.3, .085 plus 1.96 into 3.3, 6.7485, 6.7485 minus 11.1, এটা হবে 4.3515, এইটা মানে হলো I ইন্টু R1, I মানে হলো 0.085 ইন্টু R1, তাহলে ডিভাইড বাই 0.085, .3515 ভাগ 0.085, 51.19K। দেখ তো আনসার মিলেছে কিনা। হ্যাঁ ওইভাবে হতো রে, আমি একটু বেশি করে ফেলেছি। আনসারটা দেখ তো। হ্যাঁ ঠিকই আছে, 40 মাইক্রো অ্যাম্পিয়ার, 196 মিলি অ্যাম্পিয়ার, 51K। আমার কথা হলো তোদের ট্রানজিস্টর থেকে কিন্তু এইরকম নো নো ক্যালকুলেশন ইজ কারেক্ট, আমার আনসার ঠিক আছে। আমার আনসারটা ঠিক আছে রে, অঙ্কটা একটু বেশি বড় করে ফেলেছি আমি এখানে। তোর ওই এই যে দেখ প্রথমে এইভাবে করতে হতো, আইটা দেয়া ছিল আমি ভুলেই গেছি,
আই মানে কি, আইবি প্লাস আইসি ইকুয়াল টু কত 2, আইবি প্লাস আইসি মানে কত বিটা আইবি ইকুয়াল টু 2, তার মানে আইবি ইজ ইকুয়াল টু 2/50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবি এইটা, আইসি এখান থেকে পেয়ে যাবি 2 মাইনাস 2/50 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, ডিরেক্টলি এই জায়গা থেকেই তুই পেয়ে যেতিস। এবার আইসি পেয়ে গেলি, আইবি পেয়ে গেলি, আইই পেয়ে গেলি, তাহলে আর ওয়ানটা বের করতে গেলে তোর কি লাগবে? আর ওয়ানটা বের করতে গেলে লাগবে তোর আই ইন্টু আর ওয়ান ইকুয়াল টু ভিসিবি। ঠিক আছে, তার মানে ভিসিবিটা তোকে বের করতে হবে। এই যে দেখ, স্টেপগুলো এইরকম ভাবে হওয়া উচিত ছিল, আমি একটু অনেক জড়া খিচুড়ি পাকিয়ে ফেলেছি, এই ইকুয়েশনের কাজেই লাগবে না। আই ইন্টু আর ওয়ান ইকুয়াল টু ভিসিবি। তাহলে যদি তুই ভিসিবির ভ্যালু পেয়ে যাস, আচ্ছা না কাজে লাগবে, তাহলে এইটা হলো তোর একটা ইকুয়েশন। এবার 20 আই মাইনাস আইবি মানে কত 2/50 ইকুয়াল টু ভিবি প্লাস 0.1 ইন্টু আরই। ভিবি মানে 0.7 আর এইটা মানে হলো 0.2 মানে 0.9। তাহলে এখান থেকে আই এর ভ্যালুটা তুই পেয়ে যাবি এই ইকুয়েশন থেকে। তাহলে আই এর ভ্যালু পেয়ে গেলি, নাও ইউ নিড অনলি ভিসিবি। এবার ভিসি এর ভ্যালু বের করার জন্য এই ইকুয়েশনটাকে ইউজ কর, আউটপুট কেভিএল 3.3 আই প্লাস আইসি, ভিসি মানে তুই লিখে দে ভিসিবি প্লাস ভিবি আইই আরই। এখান থেকে সব ভ্যালুগুলো বসিয়ে দিয়ে তুই ভিসিবি এর ভ্যালুটা কত সেটা পেয়ে যাবি। তাহলে এখান থেকে ভিসিবি পেলি, এখান থেকে আই পেলি, আর ওয়ান এর ভ্যালু ইজিলি পেয়ে যাবি। সবকটা ইকুয়েশন ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, কনফিডেন্স পাচ্ছিস? ট্রানজিস্টরের অঙ্ক শেখাটা খুব জরুরি। নেক্সট হলো তোদের ওই পিডিএফ এর এর 7.21 এই অঙ্কটা করতে হবে। দেখ এটা বোঝা গেল? তোরা খেয়াল করে দেখবি আমি এত অঙ্ক ট্রানজিস্টর আর জেনার ডায়োড থেকে কেন করাচ্ছি। করানোর কারণটা হলো যে ট্রানজিস্টর সার্কিট যদি অ্যানালাইজ করতে পারিস, দেন আমার অসিলেটর, অ্যাম্পলিফায়ার এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তাই আমি প্রবলেমের উপর কিন্তু জোর দিয়েছি, এটা মাথায় রাখবি। দেখ আপ টু দিস আমরা ট্রানজিস্টরের 3 ধরনের কনফিগারেশন হয় দেখেছি, কমন এমিটার, কমন বেস অ্যান্ড কমন কালেক্টর। নর্মাল ট্রানজিস্টর অপারেশনে আমরা যেটা করি সেটা হলো এমিটার জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস করি, কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করি। তার ফলে ইনপুট পাথ লো রেজিস্টিভ পাথ হয় অ্যান্ড হাই আউটপুট পাথ হাই রেজিস্টিভ পাথ হয়। আমরা এই পর্যন্ত এই জিনিসগুলো শিখেছি। আমরা কমন এমিটার, কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে আমরা আরও কিছু জিনিসপত্র দেখেছি, সেটা হলো ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। সেখানে অ্যাক্টিভ রিজিয়ন, কাট অফ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, এই রিজিয়নগুলো আমরা পরপর দেখে নিয়েছি। অ্যাক্টিভ রিজিয়নে মানে এমিটার জাংশন ফরওয়ার্ড, কালেক্টর জাংশন রিভার্স। তো স্যাচুরেশন মানে বোথ দ্য এমিটার অ্যান্ড কালেক্টর জাংশন আর রিভার্স বায়াসড। কাট অফ মানে ফরওয়ার্ড বায়াসড।
কাট অফ মানে বোথ দ্য এমিটার অ্যান্ড কালেক্টর জাংশন আর রিভার্স বায়াসড। আমরা এইটা দেখেছি বিভিন্ন রকম ট্রানজিস্টারের সার্কিট অ্যানালাইজ করে। আমরা এটাও দেখে নিয়েছি যে কীরকমভাবে তোর কি বলে কীরকম মানে একটা ট্রানজিস্টার ওই সার্কিট কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কীরকমভাবে এটা কখনো তোর অ্যাক্টিভ রিজিয়নে, কখনো কাট অফ রিজিয়নে, কখনো স্যাচুরেশন রিজিয়নে এ অপারেট করে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে তোর কি বলে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে সেটা হলো তোর কি বলে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে আমরা ট্রানজিস্টার কারেন্ট অ্যান্ড ভোল্টেজ এই জিনিসগুলো বের করে নিয়েছি। আমরা বিশেষ কিছু করিনি ট্রানজিস্টারের। তো ট্রানজিস্টারের মেন কাজ হলো আমরা যেটা করি নর্মাল ট্রানজিস্টার অপারেশনে আমরা বলছি এমিটার ইজ ফরওয়ার্ড অ্যান্ড কালেক্টর ইজ রিভার্স বায়াসড। তো ট্রানজিস্টারের অ্যাপ্লিকেশন কি, ট্রানজিস্টারকে আমরা কি কাজে ইউজ করি? ট্রানজিস্টার as an amplifier, ঠিক আছে। আমি কমন এমিটার কনফিগারেশনই তো সামনে তুলে ধরছি। কমন এমিটার কনফিগারেশনে কি হয়, এবার থেকে একটা করে রেজিস্ট্যান্স আমি দিয়ে দেবো। তোরা সার্কিটের ক্ষেত্রে দেখেছিস একটা রেজিস্ট্যান্স আরবি থাকে, ভিবিবি, আইবি আর এখানে একটা রেজিস্ট্যান্স থাকে আরসি, ভিসিসি। নর্মাল যে আমরা ট্রানজিস্টারের সার্কিটগুলো ড্র করি সেই সার্কিটটা এইরকম টাইপের হয়। আমরা প্রথম দিকে যখন করেছিলাম কোনো রেজিস্ট্যান্স দিইনি। এবার তুই কোশ্চিন করবি স্যার আপনি রেজিস্ট্যান্স দিলেন কেন, এবং রেজিস্ট্যান্সের ভ্যালু খুব হাই। এখানে ভিভিবির ভ্যালু ধর তুই 5 ভোল্ট ইউজ করেছিস, তো এখানে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে এখানে বেস এমিটার ভোল্টেজ কত হবে রে? 5 ভোল্টই হয়ে যাবে। তো বেস এমিটার ভোল্টেজ ম্যাক্স টু ম্যাক্স কত হয়? 0.7 0.8 ভোল্ট। তাহলে বাকি ভোল্টেজটাকে আমরা এই সব জায়গায় ড্রপ করাবো, ঠিক আছে। আর আইবি এর ভ্যালু আমরা টিপিক্যাল সার্কিটের ক্ষেত্রে কত দেখেছি? মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে হয়। সেই জন্য দেখবি আরবি এর ভ্যালু 220 230 ওহম হয়, যাতে এর ম্যাক্সিমাম ভোল্টেজটা এখানে ড্রপ হয়। সিমিলারলি এখানে যদি 5 ভোল্ট অ্যাপ্লাই করিস সেখানে তুই 10 ভোল্টের মতো ভিসিসির ভ্যালু ইউজ করিস, প্র্যাকটিক্যাল সার্কিটের কথা আমি বলছি। তাহলে 10 ভোল্ট যদি অ্যাপ্লাই করিস আর এখানে যদি কোনো রেজিস্ট্যান্স না দিস তাহলে এখানে ডিরেক্টলি 10 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে। বাট ভিসির ভ্যালু আমরা দেখেছি তোর মোটামুটি ওই 3 to 5 ভোল্টের মতো হয়। তাহলে আরসি রেজিস্ট্যান্সটা দেওয়ার কারণটা হলো যে আরসি রেজিস্ট্যান্সটা দিয়ে আমরা এখানে কিছু ভোল্টেজকে কিন্তু ড্রপ করিয়ে নিই যাতে তো ট্রানজিস্টারটা সেফ থাকে। দ্যাটস ওয়াই এই সার্কিটের ক্ষেত্রে আমি আরবি আর আরসি ইউজ করলাম। সো এখানে তোর কারেন্ট হবে আইসি, এখানে কারেন্ট হবে আইই। খুব স্বাভাবিকভাবে ভিবি ভিসি ভিসিবি। আমরা জানি যে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিবি প্লাস ভিবি, এই তো সার্কিটের প্যারামিটার ভোল্টেজ কারেন্ট এই রকম ভাবে হয়। তো এখানে আউটপুট কেভিএল দেখি, আউটপুট কেভিএল of VCC is equal to ওকে, এইটা হলো আউটপুট কেভিএল। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি হয়?
এটাকে কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলি, যেহেতু আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আর কন্ট্রোলড বাই দ্য ইনপুট কারেন্ট। লেখ ইকুয়েশন 1 is equation 1 is an equation of a straight line. Equation 1 is a straight line in IC-VC plane. দেখ এটা একটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন না, ইন IC-VC প্লেন, তাই তো, ইন IC-VC প্লেন। ওকে, when IC is equal to 0, VC is equal to VC max equal to VCC, হ্যালো, না ওটা একটু ঠিক করে ও আমি নিয়ে যাবো রাত্রের দিকে, বা দেখি দুপুরে, না না হয়ে গেছে, ও নিয়ে যাচ্ছে একটু বাদে ফ্রি হয়ে, আমি ক্লাস নিচ্ছি, একটু বাদে তোমাকে ফোন করছি। দেখ when IC equal to 0 তাহলে কি হবে, VC is equal to VC max equal to VCC, therefore we have a point VCC 0, we have a point, তাহলে একটা পয়েন্ট আমি পেলাম, একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য কি দুটো পয়েন্ট লাগে, তাহলে একটা পয়েন্ট আমি পেলাম VCC ইকুয়াল টু 0, এইটা এক নম্বর কেস গেল। সেকেন্ডলি দেখ when VC equal to 0, IC is equal to IC max, VCC RC, okay, VCC by RC, therefore we have another point 0 VCC by RC, okay, let now we may join the point A and B. Now we may join the point A and B, which gives us a straight line AB corresponding to the equation 1 corresponding to equation 1 in IC-VC plane, in IC-VC plane, okay, in IC-VC plane, which is called DC লোড লাইন। তাহলে একটা পয়েন্ট আমি পেলাম এ, আমি আর একটা পয়েন্ট পেলাম বি,
এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বাদ দে, দিয়ে তুই দেখ এই ইকুয়েশন 1 আউটপুট কেভিএল এর জন্য উই অলওয়েজ গেট এ স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা তোর এইটা, okay. Like the intersection points between the intersection points between the DC load line and the output characteristics DC load line and the output characteristics are called DC operating point or Q point of a transistor. Okay, DC operating point or Q point of a transistor. Okay, hence the coordinate of the operating point is given by VCE, IC and IB. প্রত্যেকটা পয়েন্ট দেখ, এর একটা VCE থাকবে, একটা IC ভ্যালু থাকবে, আর করসপন্ডিংলি একটা IB এর ভ্যালু থাকবে। পরীক্ষায় অপারেটিং পয়েন্ট বের করতে দেয়, একটা ট্রানজিস্টরে সার্কিট দেবে, দিয়ে অপারেটিং পয়েন্ট বের করতে বলবে। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট VCE, IC and B. ওকে, VCE, IC and B। আমি CE মোড নিয়েছি, যদি CV কনফিগারেশন থাকতো সেক্ষেত্রে তোর CE কনফিগারেশন থাকলে কি হতো, সেক্ষেত্রে VCBটা হতো তোর VCB আর IE অ্যান্ড IC এরকম কিছু একটা হতো। তো যেরকম কনফিগারেশন থাকবে তার উপর ডিপেন্ড করবে তোর অপারেটিং পয়েন্ট অর কিউ পয়েন্ট কত হবে। সো নতুন দুটো টার্ম আমরা এখানে শিখলাম, একটা হল লোড লাইন অ্যান্ড অ্যানাদার ইজ অপারেটিং পয়েন্ট। আমি এই জায়গায় আর একটা দিয়ে দিলাম IB 5, যাই হোক, লেখ in a transistor IB microampere and IC milliampere অর্ডারে হয়। ট্রানজিস্টর সার্কিট তুই যদি দেখিস IB এর ভ্যালু ভেরি ভেরি স্মল হয়, কারণ আমরা ট্রানজিস্টর তৈরিটাই করেছি এইরকম ভাবে। The coordinate of the operating point is given by IC, VCE and IB, IC, VCE and IB। আরে এগুলো তো অপারেটিং পয়েন্ট, এই যে ডট ডট দিয়েছি, তো এর কোঅর্ডিনেট কি VCE, IC আর একটা ফিক্সড IB রয়েছে। মৃন্ময়ী, আমার ওই মোবাইলে চার্জ নেই রে, গুগল মিট যেটাতে দিয়ে, আচ্ছা ইয়েট আই এম ট্রাইং জিমিট, না দাঁড়া ডাউনলোড করে নি। 8 জন আসিস তো তার জন্য আর কি।
ওকে, বোঝা গেল? বুঝতে পেরেছিস মৃন্ময়ী? তাহলে প্রথম পার্ট আমরা যেটা দেখলাম যে কি বলে ট্রানজিস্টার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট কেভিএল থেকে আমরা ডিসি লোড লাইন অ্যান্ড অপারেটিং পয়েন্ট আমরা ডিফাইন করলাম। এবার আমাকে প্র্যাকটিক্যাল পারপাসটাও ভাবতে হবে। মানে আমি যে এত কিছু করছি পারপাসহীন, মানে এখনো পর্যন্ত তোরা এটা কি বলতে পারবি যে কেন ট্রানজিস্টার পড়ছি? এর তো কোনো অ্যাপ্লিকেশন নেই। আমরা ডায়োড যখন পড়েছি, ডায়োডের অ্যাপ্লিকেশন দেখেছি, আমরা রেকটিফায়ার তৈরি করেছি, মানে ইফ ইউ হ্যাভ এসি কারেন্ট সেটাকে তুই ডিসিতে কনভার্ট করতে পারবি। আমরা করেছি, জেনার ডায়োড তৈরি করেছি, জেনার ডায়োড থেকে আমরা ভোল্টেজ রেগুলেটর তৈরি করতে পারি। যে কনফিগারেশন দেবে তার জন্য কিউ পয়েন্ট ডিরাইভ করে নিতে হবে। ইয়েস এক্স্যাক্টলি, যদি সিভি কনফিগারেশন দেয়, সাপোজ ধর এখানে তোর এই কারেন্ট হলো আইসি, সরি এখানে তোর ভিসি আর এইটা কত আইই। সো এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আইসি, ভিসিই আর আইবি হবে অপারেটিং পয়েন্ট। যেরকম থাকবে তুই ক্যারেক্টারিস্টিক্স ড্র করলেই বুঝতে পারবি ব্যানার্জি, ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে, আমরা সচরাচর আমরা সি কনফিগারেশনটাকে ইউজ করি, অ্যান্ড অবভিয়াসলি আই উইল এক্সপ্লেন ইট হোয়াই সি কনফিগারেশন। সবসময় দেখবি যে আমার সাথে সি এর কোনো চুক্তি নেই, আমি যে কোনো জিনিস বোঝানোর সময় তোর সি কনফিগারেশনটাই কনসিডার করছি। ঠিক আছে, সো এটা কোনো বিগ ডিল নয়, অ্যান্ড অবভিয়াসলি আই উইল ডিসকাস অন ইট যে হোয়াই আই প্রেফার সি কনফিগারেশন। মানে আমি নয়, পৃথিবীর সবাই তাই করে, তোরাও করবি, বাট লজিকটা তোকে জানতে হবে যে কেন সি। এবার একটা জাস্ট প্র্যাকটিক্যাল সার্কিটকে ফিল কর। প্র্যাকটিক্যাল সার্কিটকে যদি ফিল করিস, আমি জাস্ট এখানে বলছি যে ভিবি ইজ ইকাল টু তুই 5 ভোল্ট নিলি, ভিসি তুই 10 ভোল্টের মতো নিলি, তোর মোটামুটিভাবে দেখা যাচ্ছে আইবি এর ভ্যালু ধরে নিলাম 20 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসি এর ভ্যালু ধরে নিলাম, আইসি আর আই তো ইকুয়াল অলমোস্ট 20 মাইক্রো অ্যাম্পিয়ার বাই নেগলেক্ট, এটাকে ধরলাম আমি তোর 5 মিলি অ্যাম্পিয়ার। আমি ধরে নিচ্ছি জাস্ট টিপিক্যাল ভ্যালু। ভিসি ভ্যালু হলো, অঙ্ক করে দেখলাম, যে কোনো ট্রানজিস্টরের সার্কিটের যদি প্রবলেম করিস তুই এরকম কিছু ভ্যালু পাবি না, আইবি এর ভ্যালু পাবি, আইসি এর ভ্যালু পাবি, ভিসি এর ভ্যালু পাবি। মানে যখনই তুই ট্রানজিস্টরের মধ্যে ভিভিবি আর ভিসিসি অ্যাপ্লাই করবি, এরা তো ডিসি ভোল্টেজ, দিস ইজ অলসো ডিসি ভোল্টেজ, এটাকেও আমরা বলছি ডিসি ভোল্টেজ। যখনই এই ডিসি ভোল্টেজ দিয়ে তুই ট্রানজিস্টরকে অন করবি, ট্রানজিস্টরের মধ্যে একটাই বেস কারেন্ট পাবি, একটাই কালেক্টর কারেন্ট পাবি, একটাই ভিসি ভ্যালু পাবি, সো একটাই অপারেটিং পয়েন্ট পাবি। আমি জাস্ট ফর মাই পারপাস আমি ধরে নিলাম যে এই সার্কিটের ক্ষেত্রে এইটা হলো আমার অপারেটিং পয়েন্ট, এই পয়েন্টটা। আচ্ছা, এটাকে একটা অন্য কালি দিয়ে করে দিই, তাহলে তোরা আরো বাচ্চাদের মতো তো তোরা মানে কি বলবো আর নেই রে। যাই হোক, আমি এইটাকে এই যে অন্যরকম একটা পয়েন্ট দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটাতে আমরা কি বলে পেয়েছি, মানে ট্রানজিস্টরে তুই বায়াসিং টায়াসিং করে আলটিমেটলি এই জিনিসটা তুই পেয়েছিস, এই ব্ল্যাক পয়েন্টটা। ঠিক আছে, এইটা হলো তোর অ্যাকচুয়াল সার্কিট, সার্কিটের করসপন্ডিং এই ভ্যালু। ওকে, এবার প্রথমে ডিসি পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে ফিক্স করলি, তারপর একটা উইক এসি সিগন্যাল এর মধ্যে অ্যাপ্লাই করলি। ঠিক আছে, ভি ইন প্রথমে ট্রানজিস্টরকে ব্যাটারি ফ্যাটারি দিয়ে তার অপারেটিং পয়েন্ট ফিক্স করলি, মানে ফার্স্ট ইউ হ্যাভ টু ফিক্স দিস পয়েন্ট, অপারেটিং পয়েন্টটাকে ফিক্স করলি। যখনই তুই ব্যাটারি দিয়ে কানেক্ট করবি, মানে এমিটার কনফিগারেশন, যেই তোর ফরওয়ার্ড বায়াস, জেসি কালেক্টর বায়াস,
অটোমেটিক্যালি আই, আইবি, আইসি এর বিভিন্ন রকম ভ্যালু ট্যালু তুই পাবি, দিয়ে তুই এই পয়েন্টটাকে ফিক্সড করলি, ঠিক আছে? অপারেটিং পয়েন্ট ইজ ফিক্সড করার পর একটা স্মল এসি সিগন্যাল, এবার খুব স্বাভাবিকভাবে তুই কোশ্চেন করবি স্যার স্মল কেন, তারও যুক্তি আমার কাছে রয়েছে, অ্যান্ড আই উইল ডিসকাস অন ইট, ঠিক আছে? তো আমি একটা স্মল সিগন্যাল, এসি সিগন্যাল ভি ইন অ্যাপ্লাই করলাম। তো স্মল এসি সিগন্যাল যখনই আমি ভি ইন অ্যাপ্লাই করলাম, এই আইবি এর সাথে একটা অল্টারনেটিং আইবিটা কি, ক্যাপসে যেগুলো সেগুলো হলো ডিসি, আর সব স্মলে যেগুলো সেগুলো হলো এসি। এটা আমার একটা নোটেশন, মানে আমাদের একটা নোটেশন আমরা ইলেকট্রনিক্সে ইউজ করব, যে যেগুলো ক্যাপসে সেগুলো হলো ডিসি ভ্যালু, আর যেগুলো স্মল অ্যালফাবেটস আমরা ইউজ করব সেগুলো হলো তোর এসি ভ্যালু। তাহলে যখনই তুই একটা এসি সোর্স এখানে কানেক্ট করবি আফটার ফিক্সিং দ্য অপারেটিং পয়েন্ট, খুব স্বাভাবিকভাবে এই আইবি এর সাথে একটা এসি কারেন্টের ভ্যালু অ্যাড হবে। গট ইট? এসি কারেন্টের ভ্যালু একটা অ্যাড হবে। এই ইফেক্টটা সরি, এই ইফেক্টটা তোর আউটপুটেও পড়বে, ঠিক আছে? ভি ইন দিস না, এটা ভি এস বল, সরি। ওকে, তাহলে ভি ইন কত, আইবি মানে এসি ইনপুট ভোল্টেজ ট্রানজিস্টরে যেটা অ্যাপ্লাই করছিস, ইনপুট পাথের ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স আর ইন, তাই তো? ভি আউট মানে এসি আউটপুট ভোল্টেজ, এসি ইনপুট ভোল্টেজ, এইটা কত হবে, আইসি বাই আর আউট। সরি, তাহলে ভোল্টেজ গেইন কত রে? আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ মানে কি, আইসি বাই আইবি আর আউট বাই আর ইন। as JE forward and JC reverse মানে অ্যাক্টিভ রিজিয়ন। আমি প্রথমেই বলে দিয়েছি ট্রানজিস্টর মাস্ট অপারেট ইন অ্যাক্টিভ রিজিয়ন, আর আউট মাস গ্রেটার আর ইন। আউটপুট পাথটার রেজিস্ট্যান্স কি হবে রে? আউটপুট পাথের রেজিস্ট্যান্স ইনপুট পাথের চাইতে মাস গ্রেটার হবে, তাই তো? এগেইন কালেক্টর কারেন্ট বেস কারেন্টের চাইতে কি হয়, অনেক বেশি হয়, এটা আমরা এতদিন ধরে দেখে এসেছি, তাই তো? Therefore AV is high. ভোল্টেজ গেইন হাই হচ্ছে, গেইন হচ্ছে তো, মানে একটা স্মল সিগন্যাল এখানে আমি অ্যাপ্লাই করলাম, এটা লো রেজিস্ট্যান্স পাথ থেকে হাই রেজিস্ট্যান্স পাথে গেল, কি হচ্ছে, অ্যাম্পলিফাইড হচ্ছে। উইক সিগন্যালটাকে আমরা স্ট্রং সিগন্যাল চেয়ে পাচ্ছি, যেটা মাইক্রোফোন, তোরা জানিস মাইক্রোফোন মানে কিরকম টাইপের। ধর আমাদের দিলুদা কোনো একটা সভায় গেছে, দিলুদা মিনস ইউনো, ঠিক আছে? দিলুদাকে চিনিস সবাই, খুব পপুলার একজন ব্যক্তি। দিলুদা কোনো একটা অনুষ্ঠানে গেছে,
হাজার হাজার লোক, ঠিক আছে, ব্যানার্জি গেছিল একটা সভাতে, অনুষ্ঠানে, ব্যানার্জি জানে। তো সেখানে এই যে হাজার হাজার লোক রয়েছে, তো এত অডিয়েন্সের কাছে তার সাউন্ড পৌঁছয় কিভাবে? দেখবি তাদের হাতে একটা মাইক্রোফোন থাকে, যত রকম দুনিয়ার সব বাজে গল্প, ঢপবাজি চপবাজি যত কিছু হয় ওই মাইক্রোফোনের মধ্যে বলে, পাবলিক শোনে, খেয়ে যায়, ভোট দেয়, তাদেরকে জেতায়। এইটাই তো হয়। তো এই যে মাইক্রোফোনে যখন দিলুদা কথা বলছে, দিলুদার মানে আমি কথা বলছি, এখান থেকে হার্ডলি হয়তো 100 মিটার ডিস্টেন্স পর্যন্ত আমার ভয়েস লোক শুনতে পাবে, ঠিক আছে? তো আমি কথা বলবো, সেই কথা ধর আমি পুরো কলকাতার লোককে শোনাতে চাইছি, আমি শোনাতে পারবো। সেজন্য আমরা কি করি, একটা অ্যাম্পলিফায়ার ইউজ করি। যে মাইক্রোফোন, যেটা মাইক্রোফোনটাকে বলা হয় অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের মধ্যে কি হয়, অ্যাম্পলিফায়ারের মধ্যে আমরা যে কথা বলছি সেটা একটা সাউন্ড ওয়েভ, তাই তো, একটা সাউন্ড ওয়েভ। এই সাউন্ড ওয়েভটাকে প্রথমে মানে সাউন্ড সিগন্যালটাকে প্রথমে একটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করা হয়, ঠিক আছে? মাইক্রোফোনে যেটা হয়, যে দিলুদা যে কথাটা বললো সেটা একটা সাউন্ড ওয়েভ, সেটাকে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করা হয়, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হচ্ছে। তারপর সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে অ্যাম্পলিফায়ারের মধ্যে দেওয়া হচ্ছে, সেখানে অ্যাম্পলিফাইড হচ্ছে। এই অ্যাম্পলিফাইড সিগন্যালটাকে আবার ইলেকট্রিক সিগন্যাল থেকে সাউন্ড সিগন্যালে কনভার্টেড করা হচ্ছে, তারপর তোরা শুনতে পাচ্ছিস, ঠিক আছে? ধর দিলুদা কোথাও গিয়ে বললো যে কি বলে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 20 কোটি টাকা করে দেবে দিলুদা যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, ঠিক আছে? তো ওই একটা কথা পুরো কয়েক কিলোমিটার রেডিয়াস, মানে তুই যতদূর চাইবি তুই কথাটাকে শোনাতে পারবি ইউজিং অ্যাম্পলিফায়ার। দিলুদা কথা বললো, সেটা একটা সাউন্ড ওয়েভ, সেটা অ্যাম্পলিফায়ারের মধ্যে গেল, সেটা সাউন্ড ওয়েভটাকে প্রথমে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করছি, করে সেটাকে অ্যাম্পলিফায়ারে দিচ্ছি, অ্যাম্পলিফায়ার সেটাকে অ্যাম্পলিফাই করলো, করার পর অ্যাম্পলিফাইড সিগন্যালটাকে এগেইন সাউন্ড সিগন্যালে কনভার্ট করছি, আর আমার ব্যানার্জি ভাই শুনতে পাচ্ছে। বোঝা গেল? এই হলো পুরো ফাংশনিংটা। তো এই যে ট্রানজিস্টর, এখানে একটা উইক সিগন্যাল, ধর দিলুদার কথাটাকে তোর সাউন্ড সিগন্যালটাকে একটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে এখানে দিয়ে দিয়েছিস, ট্রানজিস্টরের ইনপুটে গেল, আউটপুটে দিলুদার কথাটা আসবে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে এই আইসিতে, স্মল আইসি, সেটাকে আবার কি বলে তার করসপন্ডিং ভোল্টেজ তুই যদি দেখিস এইটা পাবি, সেটাকে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবি, করে সবাই শুনবি আর কি। এই হলো মোট ফাংশন। এবার তার মানে দেখতে পাচ্ছিস যে এখানে গেইন হচ্ছে। তো এই গেইনটাকে আমি তোকে গ্রাফিক্যালিও বোঝাতে পারি। আমি জাস্ট এখানে এই যে দেখ, এইটাকে আমি ধরলাম আইবি, এটা কি অর্ডার রে? মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা ইনপুটে দিলি তুই, মানে এইটা হলো আমার অপারেটিং পয়েন্টের ভ্যালু, দিস ইজ ভিসি, এইটা হলো আমার আইসি, যেটা আমি সার্কিট সলভ করে পেয়েছি, দিয়ে তার অ্যাবাউট এই ফ্লাকচুয়েশনটা আইবি এর ভ্যালু কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার। তো এই সিগন্যালটাকে তুই এর পয়েন্টের অ্যাবাউটে অ্যাপ্লাই করেছিস, মানে ধর এই আইসি এর ভ্যালু ধর 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার থেকে 0.002 বেড়ে গেল, আবার 0.002 কমে যাচ্ছে, মানে এর অ্যাবাউটে এটা ভ্যারি করছে। আউটপুটটা কোথায় নেব রে? আইসিতে নেব। তো আউটপুটটা আইসিতে নেব। এইটা পাবো। তো এইটা মাইক্রো অ্যাম্পিয়ার, এইটা কি?
মিলি অ্যাম্পিয়ার। তো এই গ্রাফের মধ্যেই যদি দেখিস মানে তুই দিচ্ছিস মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, নিচ্ছিস মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, তো এই গ্রাফই বলে দিচ্ছে তোর গেইন হলো মিলি অ্যাম্পিয়ার বাই মাইক্রো অ্যাম্পিয়ার। এটা কারেন্ট গেইন। কারেন্ট গেইনটা কত? কারেন্ট গেইন AI is equal to IC by AB, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। ভোল্টেজ গেইন আমি কি দেখলাম, ঠিক আছে। আবার আমি করসপন্ডিংলি এখানে আরো একটা জিনিস করতে পারি, সেটা হলো পাওয়ার গেইন। V out IC, V in IB, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, তাই তো। পাওয়ার গেইন মানে কি? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এবার V out বাই V in টা কি? AV। IC বাই I টা কি? মানে পাওয়ার গেইন মানে আবার এখানে তুই দেখাতে পারবি ভোল্টেজ গেইন ইনটু কারেন্ট গেইন, এইটাও একটা আসলো, ঠিক আছে। এবার আমার কথাটা হলো যে হোয়াই দ্য সিগন্যাল ইজ স্মল। সিগন্যালটাকে স্মল কেন? দেখ আমি বলেই দিয়েছি যে এই জায়গাটা হলো অ্যাক্টিভ রিজিয়ন, মোটামুটি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত। নিচে আসলে তোর কাট অফে চলে যাবে, উপরের দিকে গেলে স্যাচুরেশনে চলে যাবে। এবার ধর তুই একটা বড় সিগন্যাল অ্যাপ্লাই করেছিস, মানে আইবিটাকে স্মল না নিয়ে ধর এইরকম টাইপের একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছিস। জাস্ট থিঙ্ক, এইটা আমার ধর এই দিকটা স্যাচুরেশন, এইটা কাট অফ, ঠিক আছে। এবার এখানে স্মল সিগন্যাল না নিয়ে তুই একটা লার্জ সিগন্যাল নিয়েছিস। তো লার্জ সিগন্যাল মানে এটা ফ্লাকচুয়েট হয়ে কোন দিকে চলে যাবে রে? স্যাচুরেশনে চলে যেতে পারে, আবার কি কাট অফে চলে আসতে পারে। বুঝতে পারছিস যে why the signal is small? বিকজ সিগন্যাল যদি স্মল না হয় এটা কি হতে পারে যে টোটাল রেজাল্টেন্ট ভ্যালুটা এই আইবি প্লাস আইবি মিলে যে রেজাল্টেন্ট ভ্যালু সেটা কখনো তোর স্যাচুরেশনে চলে যেতে পারে, আবার কখনো কাট অফে চলে যেতে পারে। বাট নর্মাল ট্রানজিস্টর অপারেশন মানেই তোকে এটা অপারেট করতে হবে ইন অ্যাক্টিভ রিজিয়ন। তো কোনোভাবে যাতে অ্যাক্টিভ রিজিয়ন ছেড়ে না চলে যায়, দ্যাটস ওয়াই দ্য সিগন্যাল ইজ স্মল। ওকে, বারবার করে কেন বলছি স্মল সিগন্যাল? কারণটা হলো এইটা। এবার সবই ঠিক ছিল, ট্রানজিস্টার মানেই তোর বাইপোলার জাংশন ট্রানজিস্টার। বাইপোলার মানে বোথ দ্য মেজরিটি অ্যান্ড মাইনরিটি কেরিয়ার তোর কি বলে রোল প্লে করে। যে কোনো দেশে একটা জিনিস দেখবি, মানে মাইনরিটিস আর অলওয়েজ হেডেক, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মাইনরিটি কেন হেডেক? মানে মাইনরিটিদেরকে একটা হেডেক বানিয়ে দেওয়া হয়। তুই ইন্ডিয়াতে দেখ, ইন্ডিয়াতে সবসময় দেখবি এই মাইনরিটিদেরকে নিয়ে পলিটিক্স করা হয়, মানে মুসলিম খ্রিস্টান এদেরকে নিয়ে। তুই বাংলাদেশে যা, সেখানে দেখবি হিন্দুদেরকে নিয়ে পলিটিক্স করা হয়, ঠিক আছে। তুই কি বলে আরো বিভিন্ন কোনো খ্রিস্টান কান্ট্রিতে যা, সেখানে দেখবি মাইনরিটি বলতে তোর এই হিন্দু মুসলিম এদেরকে নিয়ে তখন পলিটিক্স করা হয়। মানে মাইনরিটিস আর অলওয়েজ এ প্রবলেম, ঠিক আছে। কিরকম ভাবে? ট্রানজিস্টারের ক্ষেত্রে এই মাইনরিটি কেরিয়ারের অরিজিন কিন্তু তোর থার্মাল এনার্জি। মাইনরিটি কেরিয়ারের অরিজিন কি? মাইনরিটি কেরিয়ারের অরিজিন হলো থার্মাল এনার্জি, ঠিক আছে। এই থার্মাল, সেজন্য এদেরকে অনেক সময় বলা হয় থার্মালি জেনারেটেড কেরিয়ার। এবার প্রবলেম আছে, প্রবলেমটা হলো আমরা জানি, উই নো IC is equal to beta IB, this is the contribution of majority carrier beta IB and this is the contribution of minority carrier. It comes from majority beta IB, it comes from minority. And transistor এর ক্ষেত্রে টিপিক্যাল ভ্যালু বিটার মোটামুটি তোর 100, 110, 200, 300 এইরকম ভ্যালু হয়। বিটার ভ্যালু খুবই লার্জ। এবার যখনই
কালেক্টর জাংশনের মধ্যে, কালেক্টর জাংশন মানে এই জাংশন, কালেক্টর জাংশনের মধ্যে দিয়ে যখনই তোর কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়া মানে কি, জুল সেই ছোটবেলায় তোদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে কি বলে, কারেন্ট যখনই কোনো ডিভাইসের মধ্যে দিয়ে যাবে হিট জেনারেট হবে, যেটাকে আমরা বলি জুল হিটিং। তো যখনই কালেক্টর জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, জাংশন হিটেড হবে। হিটেড হওয়া মানে টেম্পারেচার বাড়বে, তাই তো? টেম্পারেচার বেড়ে যাওয়া মানে মাইনরিটি কেরিয়ার বা থার্মালি জেনারেটেড কেরিয়ার তৈরি হবে। কোনটা তৈরি হবে? আইসিও। মানে কালেক্টর কারেন্ট থ্রু আউট দ্য জাংশন যখন কন্ডাক্ট করছে, দেন হিট জেনারেট হয়। ডিউ টু দিস জেনারেশন অফ হিট উই উইল গেট মোর থার্মালি জেনারেটেড কেরিয়ার। তার মানে আইসিওটা বাড়বে। আইসিওর ভ্যালু খুব স্মল, বাট তার সাথে তো 300 350 ভ্যালু একটা মাল্টিপ্লাই করা হচ্ছে। মানে আইসিওর ভ্যালু যা হচ্ছে সেটা 350 400 টাইমস হয়ে যাচ্ছে ডিউ টু দিস টার্ম 1 প্লাস বিটা। ঠিক আছে? তো কালেক্টর কারেন্ট ফ্লো হওয়ার জন্য এইটা বাড়ছে, এইটা বাড়ার ফলে আইসিটা বাড়ছে। আইসি আরো বেড়ে যাওয়ার ফলে আরো হিট জেনারেট হচ্ছে, এইটা আরো বাড়ছে, ফলে আইসিটা বেড়ে যাচ্ছে। তার মানে কি, যে একটা ট্রানজিস্টরের মধ্যে যখনই তুই ব্যাটারি কানেক্ট করবি, কালেক্টর কারেন্ট ফ্লো হওয়ার ফলে অটোমেটিক্যালি কালেক্টর কারেন্টটা নিজে নিজে ইনক্রিজ করে যায়। দেখবি তোরা প্র্যাকটিক্যালে যখন ট্রানজিস্টর করবি, দেখবি কিছু কিছু ট্রানজিস্টরের সার্কিট টার্কিট করে যখন চালিয়ে দিচ্ছিস, ট্রানজিস্টর পুড়ে যাওয়ার মতো, মানে হেভি গরম হয়ে যায়, হাত দিলে তো হাতে ফোসকা পড়ে যাবে একটা কিছু ভুলভাল কোনো কিছু হয়ে গেলে, যদি সব কিছু তুই মেনটেনেন্স না করতে পারিস। ঠিক আছে? তো যখনই তুই কি বলে, এখানে কি হচ্ছে যে ট্রানজিস্টরের মধ্যে মেজরিটি কেরিয়ারের জন্য যেরকম কারেন্ট ফ্লো হয়, মাইনরিটি কেরিয়ারের জন্য কারেন্ট ফ্লো হয়। বিটা আইবি is the part of majority carrier and 1 plus beta ICO is the part of minority carrier. When the current conduct through the collector junction must be heated and more thermally generated carrier are generated, that is ICO increase করছে। এই আইসিও ইনক্রিজ করার জন্য আইসিটাও আবার ইনক্রিজ করে যাচ্ছে, আরো বেশি হিট জেনারেট হচ্ছে, আরো থার্মালি জেনারেটেড কেরিয়ার তৈরি হচ্ছে, আরো বেশি আইসিও বাড়ছে, আরো আইসি, মানে নিজেরাই নিজেদেরকে একটা টাইমে কি হবে, এত কারেন্ট জেনারেট হবে। পুরো একটা যে কোনো ডিভাইসের ম্যাক্সিমাম পাওয়ার রেটিং থাকে, তো যেমন জেনার ডায়োডের ক্ষেত্রে দেখেছিস সবসময় ওই ম্যাক্সিমাম পাওয়ার রেটিং বলে একটা পোর্শন দেয়া থাকে, পি ম্যাক্স বলে একটা পোর্শন দেয়া থাকতো। তো কি হচ্ছে, এই মাইনরিটি কেরিয়ারের জন্য কালেক্টর জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাকশনের জন্য থার্মাল এনার্জি জেনারেটেড হয়, থার্মালি জেনারেটেড কেরিয়ার তৈরি হয়, আইসিও বেড়ে যায়, তার ফলে আইসি বাড়ে। তো আইসি বেড়ে যাওয়া মানে কালেক্টর জাংশন মোর হিটেড, মোর থার্মালি জেনারেটেড কেরিয়ার। মানে কি রকম টাইপের জিনিসটা, কারেন্ট flow through collector junction, এর ফলে কি হচ্ছে, হিট জেনারেট হচ্ছে। হিট জেনারেট হওয়ার ফলে কি হচ্ছে, আইসিও বাড়ছে। আইসিও বাড়ার ফলে কি হচ্ছে, আইসিটা বাড়ছে। আইসি বাড়ার ফলে কি হচ্ছে, দেখ কিরকম জিনিসটা, কারেন্ট ফ্লো থ্রু দ্য কালেক্টর জাংশন, হিট জেনারেটেড, আইসিও তৈরি হচ্ছে, মানে আইসিও বাড়ছে, আইসি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? কারেন্ট ফ্লো থ্রু কালেক্টর জাংশন মানে আইসি বেড়ে যাওয়া মানে কি, তোর আরো বেশি হিট জেনারেট হবে,
আরো আইসিও তৈরি হবে, আরো আইসিটা বেড়ে যাবে। পুরো সাইকেলটা বুঝতে পারছিস? যে কালেক্টর জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাক্ট করার ফলে যে হিট জেনারেট হচ্ছে, সেই হিট আইসিও তৈরি করছে, সেই আইসিও কালেক্টর জাংশনের হিট আরো বাড়িয়ে দিচ্ছে। কারণ আইসিওটা কি, আইসিটাকে বাড়াচ্ছে, আর আইসি বেড়ে যাওয়া মানে কি, হিট জেনারেশন বেশি হচ্ছে, মানে আরো আবার আইসিও তৈরি হচ্ছে। পুরো একটা সাইক্লিক ব্যাপার হচ্ছে দেখ। এর ফলে কি হয়, ট্রানজিস্টর নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, দিস ইজ কল্ড থার্মাল রানওয়ে। দিস ফেনোমেনা ইজ কল্ড থার্মাল রানওয়ে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি থার্মাল রানওয়ে। সো থার্মাল রানওয়ে ইজ এ বিগ ডিফিকাল্টিস ফর ট্রানজিস্টর। যে কারেন্ট বাড়ছে, তোর কি বলে, কারেন্ট কালেক্টর জাংশনের মধ্যে দিয়ে কন্ডাক্ট হচ্ছে, কন্ডাক্ট হওয়ার ফলে তোর কি বলে হিট জেনারেট হচ্ছে, সেই হিট থেকে বেশি করে আইসিও তৈরি হচ্ছে, আইসিও তৈরি হওয়ার জন্য কালেক্টর জাংশন আরো, কালেক্টর কারেন্ট আরো বেড়ে যাচ্ছে, কালেক্টর জাংশন আরো হিটেড হচ্ছে, আরো আইসিও বাড়ছে, আরো আইসি বাড়ছে, আবার হিটেড হচ্ছে, এগেইন আইসিও বাড়ছে। এইরকম করে লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট তৈরি হয়ে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন পয়েন্টকে ক্রস করে যায়, অ্যান্ড ট্রানজিস্টর পুরো বার্ন আউট হয়ে যায়। তুই ট্রানজিস্টরের প্র্যাকটিক্যাল যখন করবি ল্যাবের মধ্যে, তুই দেখবি যে তোর ট্রানজিস্টর নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে তুই দুই একটা ট্রানজিস্টরকে ধ্বংস করে দিবি। ঠিক আছে, মানে দেখবি ট্রানজিস্টরের মধ্যে হাত দিতে পারবি না, এত গরম হয়ে যায়। দিস ফেনোমেনা ইজ কল্ড থার্মাল রানওয়ে, মানে ট্রানজিস্টর নিজেই নিজেকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আইসিটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ আইসিও করতে হবে। ওকে, আইসিটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ আইসিও করতে হবে। লাইক টু রিডিউস thermal runway, we have to be configured the transistor circuit in such a way that IC must be independent of ICO not. IC must be independent of ICO not. Okay, define S is equal to, which is called stability factor. Define S is equal to stability factor. Okay, the best suitable value of S is 0. The best suitable value of S is 0. তার মানে কি, সেক্ষেত্রে আইসিটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট অফ আইসিও নট হবে। আর তোর কি হবে, মানে মাইনরিটির উপর যদি ডিপেন্ড না করে, তাহলে দেখ ট্রানজিস্টরটা সেফ থাকবে থার্মাল রানওয়ের হাত থেকে। তো এই সেলফ ডিস্ট্রাকশনের হাত থেকে বাঁচানোর জন্য আইসিটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ আইসিও নট আমাদেরকে করতেই হবে, মানে মাইনরিটি ক্যারিয়ারের উপর যাতে ডিপেন্ড না করে। ওকে, এই যে থার্মাল রানওয়ে, এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্স টার্মের জন্য এই যে ফ্লাকচুয়েশন অফ আইসি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া মানে আইবি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া, আইবি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া মানে ভিসি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া, মানে এই যে অপারেটিং পয়েন্ট এই জায়গা থেকে ফ্লাকচুয়েট করতে শুরু করবে। লেট এগেইন পরের প্যারাতে লেখ, due to the temperature dependence, the operating point
the operating point also fluctuate ঠিক আছে। এবার এই অপারেটিং পয়েন্ট ফ্লাকচুয়েট করলে কি হবে, আমি আবার দিলুদার বক্তব্যে ফিরে আসলাম, ঠিক আছে। আমি কি বলে দিলুদার বক্তব্যে আমি ফিরে আসলাম আবার, যে অপারেটিং পয়েন্ট ফ্লাকচুয়েট করে তোর এই জায়গাতেও যেতে পারে, এখানেও চলে আসতে পারে, মানে স্যাচুরেশনেও চলে যেতে পারে, কাট অফেও চলে যেতে পারে। স্যাচুরেশন কাট অফের হাত থেকে বাঁচানোর জন্য এমনিতেই সিগন্যালটাকে আমি স্মল নিয়েছি, ভালো করে খেয়াল কর। স্যাচুরেশন কাট অফের হাত থেকে বাঁচার জন্য আমি এমনিতেই সিগন্যালটাকে স্মল নিয়েছি, আদারওয়াইজ স্যাচুরেশন বা কাট অফে গেলে কিন্তু প্রপার অ্যাম্প্লিফিকেশনটা হবে না। প্রপার অ্যাম্প্লিফিকেশন তো বুঝলাম, প্রপার অ্যাম্প্লিফিকেশন কি, like here we will get the exact replica, here we will get the exact replica here we will get the exact replica here we will get the exact replica of the input with amplified value, মানে এইটা ভাব দিলি, এই যে ঠিক আছে, এক্সাক্ট রেপ্লিকা অফ দ্য ইনপুট উইথ অ্যাম্প্লিফাইড ভ্যালু, শেপ সেম থাকবে, ঠিক আছে। লেখ if the operating point is not fixed, then the signal may goes to saturation or cut-off region, and proper amplification is not possible, and proper amplification is not possible in that case, proper amplification is not possible in that case। মানে ধর কি বলে দিলুদা একটা বক্তব্য দিচ্ছে, সেখানে বলছে যে দিলুদাকে না বলে এটা এইরকম ভাবে বল, যে ধর আমাদের রেসপেক্টেড সিএম কোথাও বলছে যে আমি এনআরসি সিএ হতে দেব না, বক্তব্যটা হলো, তার সাউন্ডটা হলো এনআরসি সিএ হতে দেব না। এবার ধর যে অ্যাম্প্লিফায়ার ইউজ করছে সেই অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে অপারেটিং পয়েন্ট স্টেবল নয়, ফ্লাকচুয়েট করে গেছে, ধর এই জায়গা থেকে খানিকটা এইদিকে ফ্লাকচুয়েট করে গেছে বা এই রকম জায়গায় নেমে এসেছে, তো পুরো সিগন্যালটা থাকছে এই হতে দেব না, নাটা ধর কেটে গেল, মানে ধর এই জায়গাটা কেটে গেল অপারেটিং পয়েন্ট শিফট করার জন্য। তাহলে দর্শক কি শুনবে, উনি বলছেন এনআরসি সিএ হতে দেব না, নাটা কেটে গেছে, তাহলে এনআরসি সিএ হতে দেব, মানুষ ভোট দেবে না, জিততেও পারবেন না।
তো যে ডিভাইসটা ইউজ করছে, যেখানে কথাটা বলছে, যদি প্রপার অ্যাম্প্লিফিকেশন না হয় তাহলে কি হবে, মিসিং অফ ইনফরমেশন হয়ে যাবে। মানে ধর কোনো কারণে কাট অফের দিকে চলে আসলো, নাটা উড়ে গেল, পুরো সর্বনাশ হয়ে যাবে। তখন দেখবি মাইকওয়ালাকে মারতে ছুটবে সবাই। বুঝে গেল? তো আমরা যে অ্যাম্প্লিফায়ার ইউজ করব, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল দ্যাট দ্য অপারেটিং পয়েন্ট যেন একদম স্টেবল হয়, থার্মাল রানওয়ের হাত থেকে যদি ট্রানজিস্টরটা বেঁচে থাকে। আর একটা জিনিস, ল্যাবরেটরি যখন তুই করবি, ট্রানজিস্টারে যে সার্কিটগুলো করছিস, দুটো পাওয়ার সাপ্লাই তুই ইউজ করছিস। দুটো পাওয়ার সাপ্লাই মানে একটা পাওয়ার সাপ্লাই কালেক্টর জাংশনকে বায়াস করার জন্য ইউজ করছিস, আর একটা পাওয়ার সাপ্লাই তুই ইউজ করছিস এমিটার জাংশনকে বায়াস করার জন্য। তোকে কেন দুটো পাওয়ার সাপ্লাই দেওয়া হবে বল দেখি? मेरा घर पे थोड़ा जाइए ना, खुला है आई थिंक। ওকে, আমি বুঝাতে পারছি? তাহলে আমাদের পারপাসটা কি? আমাদের পারপাসটা হলো, লেট নাও উই মাস্ট ট্রাই, নাম্বার 1, to remove thermal runway, fix the Q point. Number 3, we must use one power supply instead of 2 for JE and JC biasing. আমি লেখাটা স্পেলিং গুলো দেখি না, বলে দিচ্ছি দেখ। তাহলে আমাদের আপকামিং সেটাই তো করবো। এবার কিভাবে বাঁচবো আমরা মৃন্ময়, দ্যাট মানে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি যে হোয়াট আই ওয়ান্ট এক্স্যাক্টলি। থার্মাল রানওয়ে থেকে বাঁচানোর জন্য আমাকে এসটাকে রিডিউস করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি 0 হয়, প্র্যাকটিক্যালি হবে না, বুঝতেই পারছিস। নাও আওয়ার এইম, রিমুভ থার্মাল রানওয়ে, ফিক্স দ্য কিউ পয়েন্ট। অপারেটিং পয়েন্টকে আমরা ফিক্স করব, থার্মাল রানওয়ের হাত থেকে ট্রানজিস্টরকে সেভ করব, অ্যান্ড উই মাস্ট ইউজ ওয়ান পাওয়ার সাপ্লাই ইনস্টেড অফ 2 ফর জেই অ্যান্ড জেসি বায়াসিং। সবসময় দুটো করে পাওয়ার সাপ্লাই তুই ইউজ করছিস এমিটার জাংশন অ্যান্ড কালেক্টর জাংশনকে বায়াস করার জন্য। ল্যাবে তোকে দেবে না, তোকে একটাই পাওয়ার সাপ্লাই দেবে, সেটা দিয়ে তোকে কি বলে ট্রানজিস্টরকে বায়াস করতে হবে। মানে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেই তোকে এমিটার অ্যান্ড কালেক্টর জাংশনকে বায়াস করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা চাইছি এগুলো। এই তিনটি প্রবলেমের সলিউশন হলো, লাইক ফর দিস পারপাস নাও we need transistor biasing. 3 problems, 1 solution, that is called transistor biasing. তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই দেখ আজকে আমরা ট্রানজিস্টর বায়াসিং করব, তো তুই কেন রাজি হবি পড়তে? আমার কোশ্চিনটা বুঝতে পেরেছিস? এতক্ষণ ধরে আমি এটাই বোঝালাম যে কেন ট্রানজিস্টর বায়াসিং দরকার। আমি ট্রানজিস্টর বায়াসিং করে এই তোদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার চেষ্টা করব। আমি থার্মাল রানওয়ের হাত থেকে ট্রানজিস্টরকে সেভ করব। মানে আই মাস্ট ট্রাই টু ফিক্স দ্য ভ্যালু এস অলমোস্ট টেন্স টু 0। ঠিক আছে, আমি অপারেটিং পয়েন্টকে ফিক্স করে দেব যাতে প্রপার অ্যাম্প্লিফিকেশনটা থাকে। আর আমি দুটো পাওয়ার সাপ্লাই আর ইউজ করব না, আমি প্রমিস করছি একটা পাওয়ার সাপ্লাই দিয়েই
আমি এমিটার জাংশন আর কালেক্টর জাংশনকে বায়াস্ট করব। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ওয়াই উই উইল ডু ট্রানজিস্টার বায়াসিং। ঠিক আছে, আমরা আর ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম হাইব্রিড প্যারামিটার হয়ে গেলেই আমাদের হাইব্রিড প্যারামিটার যেদিন থেকে হয়ে যাবে অঙ্ক শিখে যাবি, ভাববি অসিলেটর, অ্যাম্পলিফায়ার, ফিডব্যাক এগুলো নিয়ে তোর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। আর ট্রানজিস্টারের মধ্যে সবচাইতে ইজিয়েস্ট টপিক হলো অপারেশনাল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, কারণ অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সুবিধাটা হলো এর ভেতরে আমাদেরকে ঢুকতে হয় না। আর আমি ট্রানজিস্টারের ভেতরে তোদেরকে ঢোকাচ্ছি, ডায়োডের ভেতরে তোদেরকে ঢুকিয়েছি। ঠিক আছে, অপ্যাম্পের ভেতরে ঢুকতে হয় না, বাইরে থেকেই ওই কেভিএল কেসিএল জানলেই অপ্যাম্প পড়া যায়। ওকে, মজা পাচ্ছিস? ঠিক আছে, তোরা হয়তো বিশ্বাস করবি না এই জিনিসগুলো আমি আফটার 5 ইয়ার্স তোর পড়াচ্ছি কি বলে উইদাউট এনি প্রিপারেশন। দীর্ঘ 5 বছর বাদে আমি এগুলো পড়াচ্ছি। মানে এরকম ব্যাপার নয় এটা পড়াবো বলে দেখছি অমুক তমুক করছি, উইদাউট এনি, মানে 5 বছর আগে ছেড়েছি, তারপরে তোদেরকেই পড়াতে ধরেছি। ওকে, সো নেক্সট টার্গেট হলো ট্রানজিস্টার বায়াসিং। আমি আজকেই করাবো, একটু আমাকে 2 মিনিট ব্রেক। মৃন্ময়ী ইলেকট্রনিক্সের ব্যাপারটা হলো ইউ হ্যাভ টু ফিল, মানে ইলেকট্রনিক্স আমাদের এমন একটা টপিক যে টপিকটা হাতে কলমে করে দেখতে পারবি তুই। ঠিক আছে, ইলেকট্রনিক্স খুবই ইন্টারেস্টিং যদি একবার তুই একটু ভাবতে শুরু করিস যে কি হচ্ছে, কি করতে যাচ্ছিস। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং তোকে হাতে করে করিয়ে দেখানো খুব মুশকিল। ঠিক আছে, বাট এই যে কথাগুলো বলছি এই প্রত্যেকটা জিনিস তোদের ল্যাব খোলা থাকলে আমি করে করে তোদেরকে দেখিয়ে দিতাম। মানে থিওরির ক্লাস আমি এখানে করাচ্ছি, ল্যাব খোলা থাকলেই আমি তোদেরকে যখন তোরা প্র্যাকটিক্যাল করতে আসছিস আমি নিজেই গিয়ে দেখিয়ে দিতাম যে এই ব্যাপার। ওকে, লেখ ট্রানজিস্টার বায়াসিং হেডিং দে। নাম্বার 1 হলো ফিক্সড বায়াস। Fixed bias or base bias. ফিক্সড বায়াস অর বেস বায়াস পারপাসগুলো আমি আগেই বলে দিয়েছি। এবার দেখ আমি কিভাবে তোদের পারপাসগুলো ফুলফিল করছি। ওকে, দেখ
দেখতে পেলি, একটাই পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে এক্সপ্লেন করতে হবে যে কিভাবে এমিটার আর কালেক্টর জাংশন বায়াসড হচ্ছে, সেইটা আগে আমাকে তোদেরকে বোঝাতে হবে। দেখ, অবভিয়াসলি, আচ্ছা এখানে তারপরেও কি করি আমরা, বায়াসিং করার পর এসি সিগন্যাল অ্যাপ্লাই করি না, এই যে এইরকম ভাবে। এটা না আঁকলেও চলবে, এখানে ভি ইন দি, এটা না, এটা কিন্তু বায়াসিং এর সাথে কানেক্টেড নয়, এখানে ভি আউট নি, মানে এসিটাকে এখানে আমি অ্যাপ্লাই করি, এখানে আমি নিই। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয় কিন্তু এগুলো নয়। এই ক্যাপাসিটরটা এখানে দিই কেন, এখানে এসি মানে পিওর এসি তো হয় না, এসির সাথে কিছু ডিসি পার্টও থাকে। তো ডিসি পার্ট যদি ঢুকে যায় বায়াসিং এ ডিস্টার্ব হবে, তার জন্য ক্যাপাসিটরটা দিই। এই ক্যাপাসিটরটাকে আমরা বলি ব্লকিং ক্যাপাসিটর, ব্লক করছে। এসি ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর ডিসি পার্টকে ব্লক করে। ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কত, 1/ωc, তাই তো। তো ডিসির ক্ষেত্রে ওমেগা কত, 0। সো ডিসি কখনো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করতে পারে না, ডিসি ক্যাপাসিটরকে চার্জ করে। সিমিলারলি আউটপুটেও এসির সাথে কিছু ডিসি থাকে, ডিসিটাকে ব্লক করার জন্য এখানেও একটা ক্যাপাসিটর ইউজ করি। মানে তোরা বলতে পারি যে স্যার হঠাৎ করে ক্যাপাসিটরগুলো এনে দিলেন কেন, তাদের ভূমিকা কি? সি ইন সি আউট বোথ আর কল্ড ব্লকিং ক্যাপাসিটর, দে ব্লকড দ্য এসি পার্ট, সরি ডিসি পার্ট। ঠিক আছে, তো আমার আলোচনার বিষয় এখানে এইটা নয়। ঠিক আছে, এগুলো আমার আলোচনার বিষয় নয়, আমার এই সার্কিটটা দরকার। খুব স্বাভাবিকভাবে এখানে কারেন্ট আইবি, এখানে আইসি, এখানে আই যেরকম আসে। দেখ, এই যে ভিসিসি ইজ ইকুয়াল টু এখানে কি আইসি আরসি প্লাস ভিসি পাবি, আবার ভিসিসি ইজ ইকুয়াল টু তুই কি পাচ্ছিস, আইবি আরবি প্লাস ভিবি। তাহলে এমিটার জাংশনটা দেখ ফরওয়ার্ড বায়াসড হয়ে যাচ্ছে। দেখ কারেন্টের ডিরেকশনই তোকে বলে দিচ্ছে। তো এখানে ভিসি পাচ্ছিস, এখানে ভিবি পাচ্ছিস, তাহলে অটোমেটিক্যালি এখানে কি হবে, ভিসি। বোঝা গেল? সো একটা ব্যাটারি ইউজ করে আমি আবার বলছি, ভিসিসি ইজ ইকুয়াল টু কি পাচ্ছিস, আইসি, তাই তো। আবার ভিসিসি ইজ ইকুয়াল টু কি পাচ্ছিস, আইবি আরবি প্লাস ভিবি, এটা ইনপুট পার্ট। তাহলে এখান থেকে তুই ভিবিটা পাচ্ছিস, এখান থেকে তুই ভিসিটা পাচ্ছিস, ভিসি থেকে ভিবি বাদ দিলে অটোমেটিক্যালি ভিসি আসবে, ভিসিবি সরি ভিসিবি। সো কালেক্টর জাংশনটা কি হলো, রিভার্স বায়াস হলো, এমিটার জাংশনটা কি হলো, ফরওয়ার্ড বায়াস হলো। সো 3 নম্বর পয়েন্ট যেটা, যে দুটো পাওয়ার সাপ্লাই নয়, একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেই দেখ আমি এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াসড এন্ড কালেক্টর জাংশনকে রিভার্স বায়াসড করলাম। ওকে, নাও আইসি ইজ ইকুয়াল টু কি, 1 প্লাস বিটা আইসিও, আবার বিটা আইবি মানে কি, ভিসিসি মাইনাস ভিবি বাই আরবি।
তাহলে এস ইজ ইকুয়াল টু কত? 1 প্লাস বিটা, ভেরি লার্জ। তাহলে এই বায়াসিং এর মধ্যে আমার এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর জাংশন রিভার্স বায়াস হলো, বাট ট্রানজিস্টর কিন্তু স্টেবল হলো না, মানে অপারেটিং পয়েন্টও স্টেবল হচ্ছে না, থার্মাল রানওয়ের হাত থেকেও ট্রানজিস্টরকে বাঁচাতে পারছি না। বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? আমার পারপাস কি ছিল? তিনটে পারপাস। একটা হলো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করে যেই ফরওয়ার্ড জেসি রিভার্স করব। নাম্বার 2, আমি এস ভ্যালুটাকে খুব লো করব আর অপারেটিং পয়েন্টটাকে স্টেবল করব। বাট অপারেটিং পয়েন্ট আমার স্টেবলও হচ্ছে না, থার্মাল রানওয়ের হাত থেকে ট্রানজিস্টরকে আমরা কি বলে বাঁচাতেও পারছি না। সো এই মেথড দিয়ে কিন্তু আমার বিশেষ কোনো কাজ হবে না। বুঝা গেল? সো আই হ্যাভ টু থিঙ্ক অ্যানাদার বায়াস, বাট একটা পারপাস কিন্তু আমার সাধন হচ্ছে, সেটা হলো এমিটার জাংশন ফরওয়ার্ড, কালেক্টর জাংশন রিভার্স। ওকে, নেক্সট হলো নাম্বার 2, কালেক্টর টু বেস বায়াস। তাহলে প্রথম বায়াসিং এ আমি একটা জিনিস পেলাম, এমিটার জাংশন ফরওয়ার্ড, কালেক্টর জাংশন রিভার্স, বাট আমার বাকি পয়েন্টগুলো সুইটেবল হচ্ছে না। সো আই হ্যাভ টু থিঙ্ক অ্যানাদার বায়াস। কালেক্টর টু বেস বায়াস মানে বুঝতেই পারছিস, যে বেসটাকে আমি ডিরেক্টলি কানেক্ট করব কালেক্টরের সাথে। ওকে, তাহলে ভিসিসি ইজ ইকুয়াল টু এখানে কি পাচ্ছি দেখ, প্লাস ভিসি পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি, এই আইবি আরবি ভিসিবি। তাহলে এই পাথের জন্য এখানে ভিসিই হচ্ছে, এই দিকটাতে ভিসিবি পাচ্ছিস, সো অটোমেটিক্যালি এখানে তোর ভিবি চলে আসবে। সো এই বায়াসিং ইউজ করে কালেক্টর টু বেস কেন বলা হচ্ছে, কালেক্টর থেকে আমি আগে এই রেজিস্ট্যান্সটা কোথায় ছিল এখানে, এবার আমি ডিরেক্টলি কালেক্টর থেকে আমি নিয়ে নিয়েছি, তার ফলে কি হলো, আইবি আরবি ইজ ইকুয়াল টু তোর ভিসিবি। ঠিক আছে, তাহলে VCE ইজ ইকুয়াল টু আবার কি পাচ্ছিস, VCB প্লাস VB IB RB plus this. Therefore,
ভিসিসি ইজ ইকাল টু কত হবে? আইসি, হ্যাঁ, আরসি প্লাস আইবি আরবি প্লাস বিইবি। তাহলে আইসি আরসি আইবি আরসি প্লাস আরবি প্লাস বিবি। তাহলে আইবি ইজ ইকাল টু ভিসিসি মাইনাস বিবি ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এইটা গেল তোর আইসি এর ভ্যালু, আইবি এর ভ্যালু। 12টায় দাদা, 12টা। কোথায় যাচ্ছ? খেতে এসে গেছে ওরা? হ্যাঁ। ওকে, বুঝতে পারলি? তাহলে আইসি ইজ ইকাল টু কত? বিটা আইবি 1 প্লাস বিটা আই0। বিটা আইবি মানে কত? ভিসি মাইনাস ভিবি আরসি প্লাস আরবি প্লাস আইসি আইসিও। তার মানে আইসি 1 মাইনাস আরসি প্লাস আরবি। आरसी प्लस आरबी बीटा आरबी वन प्लस बीटा आरसी प्लस आरबी बाई आरबी I0। কিছু একটা গোলমাল হয়ে গেল রে। কিছু একটা গোলমাল হয়েছে, এখানে একটা বিটা বাদ গেছে, ঠিক আছে? আর এখানে যেটা হয়েছে আইবি মাইনাস মাইনাস, তাহলে এইটা মাইনাস হবে, মানে এইটা প্লাস হচ্ছে,
আর কিছু করার দরকার নেই, এখান থেকেই দেখ। তাহলে এস ইজ ইকাল টু কত? ডেল আইসি নট। ডেল আইসি নট 1 প্লাস বিটা বুঝতে পারছিস? এবার ঠিক ঠিক আছে। এইটা হচ্ছে, তার মানেটা কি দাঁড়ালো দেখ, যদি এরকম কোনো কেস হয় যে এর ভ্যালু ধর 1 এর চাইতে বড় কোনো কারণে, তাহলে ইফেক্টিভলি এই ভ্যালুটা কি হচ্ছে, লেস দ্যান 1 হয়ে যাবে। তাহলে এসটা দেখ রিডিউসড হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এস ইজ রিডিউসড ডিউ টু দিস অ্যাডিশনাল পার্ট, বাট still now S depends on beta. But still now S depends on beta. তাহলে এখান থেকে স্ট্যাবিলিটির ইমপ্রুভমেন্ট হলো, অপারেটিং পয়েন্টের ফ্লাকচুয়েশন অনেকটা কমবে, এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস হলো, কালেক্টর জাংশন রিভার্স বায়াস হলো। সো এস যেহেতু অনেকটাই ইমপ্রুভ হচ্ছে, থার্মাল রানওয়ে জিনিসটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, থার্মাল রানওয়ে এখানে অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, বাট ইট ইজ নট আলটিমেট, উই ক্যান ইমপ্রুভ এগেইন। বুঝা গেল? আমরা আরো এটাকে ইমপ্রুভ করতে পারি। আপ টু দিস ক্লিয়ার? যারা ক্লাস করছিস এই পর্যন্ত ক্লিয়ার? যে প্রথম বায়াসিং এ আমাদের শুধুমাত্র বায়াসিংটাই হয়েছিল, এমিটার ফরওয়ার্ড কালেক্টর রিভার্স। এখানে এমিটার ফরওয়ার্ড কালেক্টর রিভার্স হচ্ছে, সাথে সাথে স্ট্যাবিলিটি ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে এটার ভ্যালু অনেকটাই কম হচ্ছে। সো থার্মাল রানওয়ে ব্যাপারটাও রিডিউস হবে, মিনিমাইজড হবে না, মানে আরো বেটারমেন্ট অবশ্যই আমরা করব। আর কি বলে, আর একটা কথা কি যেন বলছিলাম, থার্মাল রানওয়ের পার্টটা অনেকটাই কমবে, স্ট্যাবল হবে তোর অপারেটিং পয়েন্ট, বাট ইটস নট স্যাটিসফ্যাক্টরি লেভেলের সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। তার জন্য আমরা আরেক ধরনের বায়াস করি, যার নাম হলো সেলফ বায়াস और एमिटर बायस और वोल्टेज डिवाइडर सेल्फ बायस और एमिटर बायस और वोल्टेज डिवाइडर बायस। अनदर बायसिंग सेल्फ बायस और एमिटर बायस और वोल्टेज डिवाइडर बायस। ओके, এই ক্ষেত্রে কি করা হচ্ছে দেখ,
ওকে, দেখ এই যে ভিসিসি ভোল্টেজটা, এখানে রেজিস্ট্যান্স R1 এর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা কি করছে, কালেক্টর জাংশনকে বায়াস করছে। R2 এর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা এমিটার জাংশনকে বায়াস করছে। সো কেন ভোল্টেজ ডিভাইডার? বিকজ ভিসিসি এখানে ডিভাইড করছিস তুই বাই R1 এন্ড R2 দিয়ে, দ্যাটস ওয়াই এটাকে ভোল্টেজ ডিভাইডার বলা হচ্ছে। এবার R2 এর মধ্যে পুরো ভোল্টেজটা এখানে ভিবিই তে তুই ড্রপ করতে পারবি না, কারণটা হলো ভিবিই এর ভ্যালু খুব কম হয়, তার জন্য একটা এমিটার রেজিস্ট্যান্স এখানে দিয়েছি যে এর ম্যাক্সিমাম পোরশনটা যেন RE এর মধ্যে ড্রপ হয়, বুঝা গেল? তার জন্য এটাকে এমিটার বায়াস বলা হচ্ছে, ঠিক আছে? আর সেলফ বায়াস এই কারণে যেখানে ডিরেক্টলি তুই কালেক্টর আর এমিটার জাংশনকে বায়াস করছিস। আগে কি করছিলাম, আইদার কালেক্টর জাংশনকে আর বেস জাংশনকে করছিলাম, আর কালেক্টর টু এমিটারের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ করছিলাম, করে দুটো সাবট্রাকশন হয়ে তোর আর একটা জাংশন বায়াসড হচ্ছিল। তাহলে why the name self bias or emitter bias or voltage divider bias, এইটা ক্লিয়ার? এইবার আমি ধর এই এবি পয়েন্টে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে চাই। তাহলে এবি পয়েন্টে যদি থেভেনিন থিওরেম আমি অ্যাপ্লাই করতে চাই, আমার এই পয়েন্ট দুটোকে কি করতে হবে, ডিসকানেক্ট করে দিতে হবে, তাই তো? আর এইটা ভিসিসি মানে কি, এটা আঁকতে হবে না, এটা জাস্ট মনে মনে ধরে নে, এইটা তো। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যদি থেভেনিন থিওরেম তুই অ্যাপ্লাই করতে চাস, তাহলে এই দুটো পয়েন্টের অ্যাবাউটে রেজিস্ট্যান্স কি হবে রে, এই পয়েন্টটা কোথায় চলে আসবে, ডিরেক্টলি গ্রাউন্ডে, মানে ইট উইল কাম টু দিস। তাহলে এর অ্যাবাউটে থেভেনিন রেজিস্ট্যান্স কত, R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, VTH টা কত রে, VTH টা হলো এর মধ্যে ভোল্টেজ, সো VCC বাই R1 প্লাস R2 ইনটু R2। সো VTH পেয়ে গেলাম, RTH পেয়ে গেলাম। ওকে, তাহলে সার্কিটটা দেখতে কি রকম হবে, সার্কিটটা দেখতে হবে RTH, VTH, RC, VCC। ওকে, এইটা RE, এখানে IE হচ্ছে, এখানে IC পাচ্ছিস। ঠিক আছে, তাহলে VTH ইজ ইকুয়াল টু কত, IB RTH প্লাস VB প্লাস IERE। IB RTH VB IB plus IC RE। IB is equal to RTH VTH minus VB
RTH plus RE minus ICRE এটা ওকে। Again IC is equal to beta VTH RE minus IC beta RE RTH plus RE 1 plus beta ICO। তাহলে IC 1 plus beta RE RTH plus RE beta one plus beta ওকে। যদি এরকম হয় সো বেটার স্ট্যাবিলিটি ফ্যাক্টর আমরা পাচ্ছি। কালেক্টর জাংশন, এমিটার জাংশন এরা তো ফরওয়ার্ড বা কালেক্টর জাংশন রিভার্স বায়াস, এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, এগুলো তো হচ্ছেই। তার সাথে সাথে থার্মাল রানওয়ে অ্যান্ড বেটার স্টেবল পয়েন্ট, বেটার অপারেটিং পয়েন্ট মানে স্টেবল অপারেটিং পয়েন্ট আমরা এক্ষেত্রে পাবো। দ্যাটস ওয়াই ইন ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল সার্কিটস লাইক অসিলেটর অ্যান্ড অ্যাম্পলিফায়ার উই অলওয়েজ প্রেফার the self bias or emitter bias or voltage divider bias. In maximum cases we always prefer this. Okay, okay, মজা পেলি? ট্রানজিস্টর আন্ডার কন্ট্রোল, দুই একটা অঙ্ক করাবো বায়াসিং এর, করিয়ে আমি হাইব্রিড প্যারামিটার শুরু করে দেবো। আর হাইব্রিড প্যারামিটার হওয়া মানেই তোর অসিলেটর অ্যাম্পলিফায়ারও হয়ে যাওয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে, টাটা।